ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে 3 দাগের 7 অঙ্কটি করব। দেখো অঙ্কটি কি আছে। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত? তাহলে এখানে প্রথমে তোমাকে বুঝতে হবে যে স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল কথাটির অর্থ কী। প্রথম কথা হচ্ছে যে স্রোতের অনুকূল মানে হচ্ছে স্রোত অর্থাৎ নদীর জল যেদিকে যায়, যদি কোনো একটি নৌকা সেই গতিপথেই যায় তাহলে সেটাকে বলা হয় স্রোতের অনুকূল। এবং সেক্ষেত্রে কি হবে দেখো, জল যেদিকে যায় যদি নৌকাও সেই দিকেই যায় তাহলে নৌকার গতিবেগ বেড়ে যাবে। তার কারণ নৌকার একটি নিজস্ব গতিবেগ থাকবে এবং তার সঙ্গে নদীর জল তাকে আবার ওই দিকেই ঠেলে নিয়ে যাবে, তাই নৌকার গতিবেগ বেড়ে যাবে। কিন্তু প্রতিকূলের ক্ষেত্রে কি হয়, আচ্ছা এই অনুকূলের আমি যদি সাধারণ উদাহরণ দিই, তোমরা দেখো যদি তোমরা সাইকেল চালাও, যদি সাইকেল চালিয়ে তোমরা যদি উঁচু থেকে নিচুর দিকে যাও, কোনো ঢালু জায়গায় তোমরা যদি যাও, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে ডাউনে যদি রোড থাকে সেক্ষেত্রে দেখতে পাবে তোমার সাইকেলের গতিবেগ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কেন না, তোমার সাইকেলের একটা নিজস্ব গতিবেগ আছে, তুমি একটা নিজস্ব গতিবেগে সাইকেলটিকে চালাও। তার সঙ্গে যেহেতু সাইকেলটি উপর থেকে নিচে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, তাই সাইকেলটির স্পিড বা গতিবেগ একটু বেশিই হবে, অর্থাৎ খুব দ্রুত কিন্তু সাইকেলটি সামনের দিকে এগিয়ে যাবে। এটা হচ্ছে স্রোতের অনুকূল। এবার প্রতিকূল কি? প্রতিকূল হচ্ছে যে নদীর জল যেদিকে যায়, অর্থাৎ নৌকা তার উল্টো দিকে যাবে। নদীর স্রোত যেদিকে যাবে, নৌকা যদি তার উল্টো দিকে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, নৌকার গতিবেগটি কমে যাবে। কেন কমবে? তার কারণ হচ্ছে নৌকার একটি নিজস্ব গতিবেগ অবশ্যই আছে, কিন্তু স্রোতের বিপরীতে যাওয়ার কারণে স্রোত নৌকাকে উল্টো দিকে ঠেলে দেয় এবং ঠেলে বাধা দেওয়ার কারণে নৌকার গতিবেগ কমে যায়। এক্ষেত্রে তোমরা যদি একটা উদাহরণ খুঁজো তাহলে সেটা এরকম হবে, তুমি ওই সাইকেলটি চালিয়ে যখন কোনো আপে উঠো বা উপরের দিকে যাও, সেক্ষেত্রে কি হবে, তোমার সাইকেলের একটি নিজস্ব গতিবেগ আছে, কিন্তু তুমি যখন উপরের দিকে যাচ্ছ তুমি দেখবে তোমার সাইকেলের গতিবেগ আস্তে আস্তে কমে যাবে। কেন কমবে? তার কারণ হচ্ছে এক তো উপরের দিকে যেতে গেলে কষ্ট হবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার সাইকেলের গতিবেগটি কমবে। এবার এই যে গতিবেগ কমে গেল যখন তুমি উপরের দিকে যাচ্ছ, এটাকে বলা হয় প্রতিকূল। কেন কমলো? তার কারণ তোমার সাইকেলের একটি নিজস্ব গতিবেগ আছে, কিন্তু নৌকা তোমাকে, নৌকা না, পৃথিবী তোমাকে নিজের নিচের দিকে টানছে। এই কারণে কিন্তু তুমি যাচ্ছ উপরের দিকে, ঠিক এই জন্যই তোমার গতিবেগটি কমে যাবে। তাহলে এক্ষেত্রেও সেই রকম স্রোতের অনুকূল এবং প্রতিকূল যদি আমরা দেখি, আমি প্রথমে যদি এখানে লিখি স্রোতের অনুকূল, স্রোতের অনুকূল এবং এখানে লিখলাম প্রতিকূল। এবার দেখো এই অনুকূল মানে হচ্ছে যে নৌকা যেদিকে যাবে স্রোত কিন্তু তার উল্টো দিকে যাবে। অর্থাৎ কি রকম না, মনে করো নৌকা এটা যদি এই দিকে যায় এবং স্রোত সেটাও কিন্তু এই দিকে যাবে, একই দিকে দুটো যাবে, সেটাকে বলা হয় অনুকূল। এবং এই ক্ষেত্রে কি হয়, নৌকার নিজস্ব গতিবেগে যায়, আবার স্রোত কি হয়, নৌকাকে আরো ঠেলে নিয়ে চলে যায়, যাই নৌকার গতিবেগ যার ফলে বেড়ে যায়। কিন্তু প্রতিকূলে স্রোতটা যেদিকে যায় নৌকা তার বিপরীত দিকে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, মনে করো স্রোত এই দিকেই যাচ্ছে নদীটা, কিন্তু নৌকাটা এই দিকে যাবে, এই উল্টো দিকে যাবে, এটাকে বলা হচ্ছে প্রতিকূল। ওকে, এবার যার ফলে কি হয়, এখানে গতিবেগটা বেশি হয়ে যায় এবং এখানে গতিবেগটি কমে যায়। তাহলে চলো একটু অঙ্কটা করা যায়। অঙ্কটা কি আছে না, স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। অর্থাৎ জলটি যদি স্থির থাকে সেক্ষেত্রে নৌকার নিজস্ব গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখানে আমি লিখলাম নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। ওকে, স্রোতের বেগ এটা কিন্তু দেওয়া নেই, দেখো তোমাকে প্রশ্ন করেছে স্রোতের বেগ কত, তুমি লিখলে যে ধরি স্রোতের বেগ x কিলোমিটার/ঘন্টা।
তাহলে কি দাঁড়ালো, নৌকার বেগ হচ্ছে 8 আর স্রোতের বেগ হচ্ছে x। এখানে 8 আর স্রোতের বেগ হচ্ছে x। এখন প্রশ্ন হচ্ছে যখন তুমি অনুকূলে যাচ্ছ সেক্ষেত্রে কি হবে না, দুটোই যেহেতু একই দিকে যাচ্ছে তাই অনুকূলের গতিবেগটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 8 + x। নৌকার নিজস্ব গতিবেগ এবং স্রোত দুটোই একই দিকে যাচ্ছে তাই দুজনের গতিবেগ বেড়ে গেল। আর প্রতিকূলের ক্ষেত্রে কি হবে, যেহেতু প্রতিকূলে নৌকা এবং স্রোত বিপরীত দিকে তাই প্রতিকূলের গতিবেগ হবে 8 - x। এটা তাহলে প্রথমে আমি লিখলাম যে অনুকূলে বেগ 8 + x কিলোমিটার/ঘন্টা এবং প্রতিকূলে বেগ 8 - x কিলোমিটার/ঘন্টা। ওকে, তাহলে এখন দেখো 5 ঘন্টায় অনুকূলে 15 এবং স্রোতের প্রতিকূলে 22। তাহলে অনুকূলে 15 কিলোমিটার গেছে এবং প্রতিকূলে 22। তাহলে অনুকূলে কত কিলোমিটার গেছে, 15। এখন আমরা এখান থেকে কি বার করবো বলতো, সময়টা বার করবো, কারণ এখানে আমরা এই গতিবেগের অঙ্কতে যেখানে নৌকা বা কোনো ট্রেন যখন এই গতিবেগে ছুটছিল সেই জায়গায় আমরা সময় বের করেছি, এখানে সময় বের করব। তাহলে এখানে কত সময় লাগবে, অনুকূলের সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তা দূরত্ব কত, অনুকূলে 15 কিলোমিটার, তাহলে 15 বাই গতিবেগ কত 8 + x। এটা হচ্ছে অনুকূলের সময় এত ঘন্টা। এবার আমি যদি বলি প্রতিকূলের সময় কত, প্রতিকূলের সময়টা হবে একই দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত, স্রোতের প্রতিকূলে দেখো 22 কিলোমিটার, তাহলে দূরত্ব 22 বাই গতিবেগ কত 8 - x। তাহলে এত ঘন্টা সময়। কিন্তু এখানে দেখো মোট সময়টা দেওয়া আছে কত বলতো, এই 5 ঘন্টাতে অনুকূলও গিয়েছে প্রতিকূলও গিয়েছে। তাহলে এখানে শর্তানুসারে কি হবে বলতো, এই যে সময়টা হবে 15/8 + x এই প্লাস 22/8 - x, এই দুটি সময়কে যোগ করলাম, এই দুটি সময় মিলে সময়টা কত হবে বলতো, 5 ঘন্টা। ওকে, এবার এটা একটু লসাগু করে উত্তরটি বের করতে হবে। এটা হবে 8 + x * 8 - x, এখানে হবে 15 * 8 - x প্লাস এখানে হবে 22 * 8 + x = 5। ওকে, তাহলে এখান থেকে যদি করা হয় 8 15 120 - 15x প্লাস 8 দুগুণে 16 8 দুগুণে 16 176 প্লাস 22x বাই, এটা গুণ করলে দেখো a + b * a - b a² - b² 8 এর স্কয়ার 64 x² = 5। ওকে, এবার এটা একটু করা যায়, দেখো এটা 15x 22x এর যোগ বিয়োগ করলে এটা হবে 7x, 120 আর 176 এর যোগ বিয়োগ করলে প্লাস এটা হচ্ছে 6 7 আর 2 9 296 বাই 64 - x² = 5। চলো এবার বজ্রগুণ করবো, এখানে বজ্রগুণটা করছি না, এইখানে এখানে যদি বজ্রগুণ করি তাহলে এটা কত হবে বলো তো, আচ্ছা এইদিকেই করা যাক, 7x + 296 = এটা গুণ করলে 5 4 20 5 6 30 30 আর 2 32 320 - 5x²। এটা বাঁ দিকে নিয়ে আসবো, -5x² টা +5x² প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু 0। 5x² প্লাস 7x এটা যোগ বিয়োগ করলে হবে -24 ইকুয়াল টু 0। এবার 5 এবং 24 এই দুটোতে মিলে তোমাকে কত নিয়ে আসতে হবে বলো তো, 7। তাহলে এখানে যদি 24 কে একটু ভেঙে নিই আর তার সঙ্গে 5 আছে কিন্তু 12 দুগুণে 24 2 6 দুগুণে 12 2 3 দুগুণে 6 কত আসছে বলো তো, 7 নিয়ে আসতে হবে কিন্তু, এবং বিয়োগ করে 7 আসবে। তাহলে কত হচ্ছে, বিয়োগ করে 7 আসতে গেলে 3 5 15 2 দুগুণে 4 4 দুগুণে 8 15 আর 8 বিয়োগ করলে 7 আসে। তাহলে 5x² প্লাস 15x মাইনাস 8x 24 ইকুয়াল টু 0। 5x কমন গেল, x প্লাস 3 মাইনাস 8 কমন গেল, x প্লাস 3 ইকুয়াল টু 0।
এখান থেকে হচ্ছে এক্স প্লাস 3 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল, সুতরাং পাই এটি শূন্য হবে না, এটি x প্লাস 3 যদি শূন্য হয় তাহলে x এর মান হবে মাইনাস 3। আবার 5x মাইনাস 8 যদি শূন্য হয় তাহলে এখান থেকে হবে 5x সমান 8 আর x সমান হবে 8 এর 5। ওকে, এটা পূর্ণ করলে 1 পূর্ণ 3 এর 5। তাহলে x এর মান হলো, কারণ এই মানটা আমি নেব না, কারণ এখানে কি আছে বলতো মাইনাস। এক্সটা কি বলা আছে? স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগটা কত হলো? 1 পূর্ণ 3 এর 5 কিলোমিটার পার ঘন্টা। ওকে, দেখো একটু পরের অঙ্কটি। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত? তাহলে চলো দেখি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ নির্ণয় করতে হবে। এখানে কি বলা আছে প্রথমে দেখা যায়। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। তাহলে কার গতিবেগ বেশি? সুপারফাস্ট ট্রেনের গতিবেগ বেশি আর এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি কাকে ধরবো? আমি জানি সব থেকে আমার সুবিধা হয় আমি একটা প্রশ্ন করবো যে কার থেকে বেশি। উত্তরটি দেখি কি আছে। তাহলে কার থেকে 15 কিলোমিটার বেশি? এক্সপ্রেস ট্রেনের থেকে। তাহলে তোমাকে লিখতে হবে যে ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত? সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার বেশি এর থেকে, x প্লাস 15 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো একই সঙ্গে একটি স্টেশন থেকে, অর্থাৎ একটা স্টেশন থেকে একই সঙ্গে ছাড়ছে, ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে একই সঙ্গে দুটি ট্রেন ছাড়লো একটা স্টেশন থেকে এবং তারা 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে গেল। সেক্ষেত্রে দেখা গেল সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। তাহলে নিশ্চয়ই সুপারফাস্ট ট্রেনের গতিবেগ বেশিই আছে। তাহলে চলো দেখি কার কত সময় লাগবে সে সময়টি নির্ণয় করি। তাহলে প্রথমে এক্সপ্রেস ট্রেনের সময়, এক্সপ্রেস ট্রেনের সময় আমরা জানি সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত? দূরত্ব 180 কিলোমিটার বাই গতিবেগ। কার গতিবেগ? এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x। তাহলে এই সময়টি লাগলো এক্সপ্রেস ট্রেনের। এবার সুপারফাস্ট একটু দেখা যাক। সুপারফাস্ট ট্রেনের সময় কত লাগবে? সুপারফাস্ট ট্রেনের সময় একই রকম গতিবেগ বাই দূরত্ব, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে? 180 কিলোমিটার বাই গতিবেগ কত? সুপারফাস্টের গতিবেগ হচ্ছে x প্লাস 15। তাহলে সুপারফাস্ট ট্রেনের সময় লাগবে 180 বাই x প্লাস 15 ঘন্টা। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে এই যে দুটি সময় লাগলো, এটা এক্সপ্রেস ট্রেনের, এটা সুপারফাস্ট ট্রেন। এখন প্রশ্ন হচ্ছে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে সুপারফাস্ট ট্রেনের সময়টা 1 ঘন্টা কম লেগেছে, কিন্তু এক্সপ্রেস ট্রেনের সময় 1 ঘন্টা বেশি লেগেছে। তাহলে এই কম বেশিটা কি করে পাওয়া যায়? বিয়োগ করে। তাহলে চলো বিয়োগ করছি। এখন দেখবে যে বিয়োগ করার সময় তুমি কাকে আগে বিয়োগ করবে ভালো করে বুঝে নেবে যে কার সময় বেশি লাগছে। মানে তুমি যদি এটার থেকে এটা বিয়োগ করো তাহলে কিন্তু হবে না, তোমাকে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে কোন সময়টি বেশি, এই বেশির থেকে কম বিয়োগ করতে হবে। কম থেকে বেশি বিয়োগ করলে তো হবে না, বেশি সময় থেকে কম সময়। তা কার সময় বেশি লেগেছে এটা ভালো করে দেখে নেবে যে এক্সপ্রেস ট্রেনের সময়টা বেশি লাগবে, এটা বেশি হবে। কেন বেশি? এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কম, তাই সময় তো বেশি লাগবেই। আর সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে সুপারফাস্ট ট্রেনের সময় কম লেগেছে। তাহলে এই সময়টা হচ্ছে কম, এটা কম সময়, এটা বেশি সময়। তাহলে বেশির থেকে কমকে বাদ দেবো, অর্থাৎ শর্তানুসার 180 বাই x মাইনাস 180 বাই x প্লাস 15 ইকুয়াল টু 1 ঘন্টা। ওখানে বলাই আছে 1 ঘন্টা। তাহলে সুতরাং এটা করলাম। এবার দেখো এখান থেকে আমি একটু লসাগু করছি। লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 15, এখানে হবে 180 x প্লাস 15 মাইনাস এটা হবে 180 x। ওকে,
চলো এবার একটু করা যাক। এটা 180 কিন্তু, হ্যাঁ, গুণ করলে কত হবে 180x, 180 আর 15 গুণ করলে কত হবে 0, 8 15 120, হাতে 12, 15 কে 15 আর 12 হচ্ছে 2700 মাইনাস 180x বাই এটা গুণ করলে হবে x স্কয়ার প্লাস 15x ইকুয়াল টু 1। এবার এই 180x কাটা। তাহলে চলো এখানে কি পড়ে থাকলে একটু দেখা যায়। পড়ে থাকছে, চলো পর্যবেক্ষণ করে দেবো আমরা কিন্তু। x স্কয়ার প্লাস 15x ইকুয়াল টু এদিকটা থাকছে কত 2700 কে 2700। ওকে, x স্কয়ার প্লাস 15x ইনটু 1 আর এদিকে 1 এর সঙ্গে 2700, কারণ এই দুটি কেটে গেছে। তাহলে x স্কয়ার প্লাস 15x মাইনাস 2700 ইকুয়াল টু 0। এবার 2700 কে ভেঙে তোমাকে নিয়ে আসতে হবে 15, তাই তো? তাহলে এটাকে ভেঙে কি করে 15 নিয়ে আসা যায় দেখো। এটা 1350, আবার 2 দ্বারা ভাঙলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 3 দ্বারা 3 দুগুণে 6, 3 25 75, আবার 3 দ্বারা 3 7 21, 3 5 15, 3 দ্বারা যাবে 3 25 75, এবার 5 দ্বারা এটাকে ভেঙে 15 নিয়ে আসতে হবে, বিয়োগ করে 15। তাহলে বিয়োগ করে কি করে 15 আসছে দেখা যাক, চলো। এটাতে গুণ করলে দেখো কত হয়, 5 নাম 45, তাহলে এটা হলো 45 আর এদিকটা হচ্ছে 5 3 15 দুগুণে 30, 30 দুগুণে 60, তাহলে 45 আর 60। তাহলে লিখলাম x স্কয়ার প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 ইকুয়াল টু 0। তাহলে x কমন গেল, x প্লাস 60, 45 কমন গেল, x প্লাস 60 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 60 আর x মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে একবার হবে x প্লাস 60 ইকুয়াল টু 0, x এর মান হবে মাইনাস 60, আর একবার হবে x মাইনাস 45 ইকুয়াল টু 0, x এর মান হবে 45। তাহলে আমরা এটা তো নেব না, কারণ এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, মাইনাস নেওয়া যাবে না। তাহলে এটা x এর মান কত হলো বলো তো? তাহলে x এর মান হচ্ছে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x, তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 45। কিন্তু কি নির্ণয় করতে বলেছে একটু দেখে নাও, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ। তাহলে সুপারফাস্টের গতিবেগ কত? সুপারফাস্ট গতিবেগ, সুপারফাস্টের গতিবেগ কত হবে? সুপারফাস্টের গতিবেগ আছে x প্লাস 15, তাহলে x মানে 45 প্লাস 15 ইকুয়াল টু 60 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এটা হলো সুপারফাস্ট ট্রেনের গতিবেগ। আচ্ছা, এটা হচ্ছে 3 দাগের 9 অঙ্ক। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ, 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ আর ডাল পেল তা 280 টাকার চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছে? তাহলে এখানে একবার দেখি আমি কি ধরবো। রেহানা বাজারে গিয়ে দেখলেন প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে 20 টাকা কম। তাহলে কার থেকে কম? মাছের থেকে ডালের দামটা কম। তাহলে মাছের দামটা ধরি প্রতি কিগ্রা মাছের দাম, প্রতি কিগ্রা মাছের দাম x টাকা। তাহলে ডালের দাম কত হবে? প্রতি কিগ্রা ডালের দাম প্রতি কিগ্রা 20 টাকা কম, তাহলে x মাইনাস 20 টাকা, মাছের থেকে 20 টাকা কম, মাছের থেকে। আবার চালের দামটা প্রতি কিগ্রা 40 টাকা কম, ওই মাছের থেকে। তাহলে প্রতি কিগ্রা চালের দাম x মাইনাস 40 টাকা। তাহলে আমি প্রতি কিগ্রা দাম পেয়ে গেছি। এবার দেখি কোনটায় কত কিগ্রা নেওয়া হয়েছে সেটা দেখি। তাহলে রেহানা 240 টাকার মাছ। এখন প্রশ্ন হচ্ছে 240 টাকায় আমি ক কিলো মাছ পাবো? মনে করো তোমার যদি 1 কিলো মাছের দাম যদি 60 টাকা হয়, তাহলে 240 টাকায় ক কিলো মাছ পাবো? 4 কিলো। কিভাবে তুমি 4 নির্ণয় করলে ভাবো তো?
240 টাকা তোমার কাছে আছে, আর 1 কিলোর দাম ক টাকা বলেছি? 60 টাকা। ক কিলো মাছ হলো বলো তো? 4 কিলো। কি করে পেলে? এই দুটোকে ভাগ করে, এরকম ভাগ করলে দেখো পাওয়া যায়। তাহলে কি করে পাবো? আমার কাছে যত টাকা আছে সেই টাকাকে মাছের দাম বা ডালের দাম যা নেব সেই দাম অনুযায়ী প্রতি কিগ্রা ভাগ করে দেবো। ভাগ করলেই আমি ক কিগ্রা মাছ পাবো বেরিয়ে যাবে। এখানে যেমন 240 টাকা আমার কাছে আছে, 1 কিলো মাছের দাম যদি 60 টাকা হয়, তাহলে 240 টাকায় আমি ক কিলো মাছ পাবো? 4 কিলো। কিভাবে পেলাম? ভাগ করে। এখানেও তাই করব। তাহলে কিরকম হচ্ছে দেখো, রেহানা 240 টাকার মাছ, 240 টাকায় ক কিলো মাছ হবে? 240 বাই মাছের দাম। মাছের দাম কত? x। 240 টাকার ডাল, 240 টাকায় ক কিলো ডাল হবে? 240 বাই ডালের দাম। ডালের দাম কত? x মাইনাস। তাহলে মাছ আর ডাল হলো। এবার কি বলেছে? মোট যে পরিমাণ মাছ আর ডাল পেল, তাহলে এটা মাছ এটা ডাল মোট পরিমাণ যোগ করতে হবে। তা 280 টাকা চাল কেনার পরিমাণের সঙ্গে সমান। এটা হচ্ছে চালের সঙ্গে সমান। কত টাকার চাল? 280 টাকার চাল। ক কিলো চাল হবে? তাহলে 280 টাকা বাই চালের দাম। চালের দাম কত? x মাইনাস। ওকে, এবার এই অঙ্কটি আমাদেরকে এখানে করতে হবে। চলো দেখি অঙ্কটি কিভাবে করা যায়। তাহলে প্রথমে এক কাজ করছি, এটাকে একটু লসাগু করব। দেখো এটা লসাগু করলে হবে x ইন্টু এক্স মাইনাস 20। তাহলে এখানে হবে 240 ইন্টু এক্স মাইনাস 20 প্লাস এখানে হবে এক্স মাইনাস 20 মিলে গেল 240 ইন্টু এক্স সমান এখানে হচ্ছে 280 বাই এক্স মাইনাস 40। ওকে, এবার একটু গুণ করছি। দেখো 240x মাইনাস 24 দুগুণে 4800 প্লাস 240x বাই x স্কয়ার মাইনাস 20x ইকুয়াল টু 280 বাই x মাইনাস 40। পেলাম 240 এ 480x মাইনাস 4800 x স্কয়ার মাইনাস 20x ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 40, সরি 280 বাই x মাইনাস 40। ওকে, এবার যদি আমি এখানে করি অঙ্কটি, তাহলে কি হবে দেখো, 480 কমন যাবে, নিলাম 480 কমন, কি পড়ে থাকলো x মাইনাস 10 বাই নিচে থাকলো x স্কয়ার মাইনাস 20x ইকুয়াল টু এখানে হচ্ছে 280 বাই x মাইনাস 40। এবার যদি কাটাকাটি করা যায় উপরে উপরে, তাহলে একটু কাটাকাটি করে দেবো। দেখো কি রকম, এটা 0 0 কেটে যাবে, 4 দ্বারা হয়তো কাটা যাবে, 4 7 28, এটা হবে 4 12 48। ওকে, আর কিছু করা যাবে না। এবার একটু গুণ করতে হবে। চলো বজ্র গুণ করছি। তাহলে বজ্র গুণ করলে কি হবে দেখো, এখানে হবে 7x স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 140x সমান এখানে 12x মাইনাস 10 আর x মাইনাস 40 এ গুণ হবে এটা। তাহলে 7x স্কয়ার মাইনাস 140x ইকুয়াল টু এটা হচ্ছে 12টা থাক, এখন এখানে গুণটা করছি x স্কয়ার মাইনাস 10x মাইনাস 40x প্লাস 400। ওকে, 7x স্কয়ার মাইনাস 140x ইকুয়াল টু 12x স্কয়ার, এখন গুণ করার দরকার নেই, 12টা থাক, x স্কয়ার মাইনাস 50x প্লাস 400। এটা হলো 7x স্কয়ার মাইনাস 140x সমান হচ্ছে 12x স্কয়ার মাইনাস 600x প্লাস 48। হয়েছে, সবকলকে যদি বাঁ দিকে নিয়ে আসি, দেখো 7x স্কয়ার মাইনাস 140x মাইনাস 12x স্কয়ার প্লাস 600x মাইনাস 4800 ইকুয়াল টু 0। 7 আর 12 গেলে মাইনাস 5x স্কয়ার, 140 আর 600 যদি যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে এটা প্লাস, এটা হচ্ছে 460x। ওকে, আর মাইনাস 4800
ইকুয়াল টু 0। এখন 5টা কমন নাও, -5 কমন নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এটা বিয়োগ করলে কত হবে, ভাগ করলে 5 দ্বারা, 5 9 45, 5 দুগুণে 10 92x প্লাস 5 দ্বারা যখন ভাগ করছি এটা হবে 5 9 45, 5 6 30 960 ইকুয়াল টু 0। তাহলে আবার এখানে আসছি, এখানে গেলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 ইকুয়াল টু 0। এবার 960কে ভেঙে তোমাকে 92 নিয়ে আসতে হবে। কিভাবে আনছি একটু ভাঙাটা দেখা যায়। 960কে যদি ভাঙি তাহলে কি হয়, 2 দ্বারা 480, এটাকে 2 দ্বারা করলে 240, এটা 2 দ্বারা করলে 120, 2 দ্বারা করলে 60, 30, 15 এবং 3 বাজে 15। চলো এটা ভেঙে 92 নিয়ে আসতে হবে, এবং কিন্তু যোগ করে 92, দুদিকে চিহ্ন প্লাস আছে তাই যোগ করে 92 আসবে। তাহলে কি করে আসছে দেখো, এটা 92, এইটাতে করা যাক দেখি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, আর এটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 80 আর 12। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x 960 ইকুয়াল টু 0। এক্স কমন গেল, এক্স মাইনাস 80, 12 কমন গেল, এক্স মাইনাস 80 ইকুয়াল টু 0। এখান থেকে হবে এক্স মাইনাস 80 আর এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটি রাশির গুণফল, তাহলে দুটি শূন্য হবে, একবার এটি শূন্য, এক্স এর মান বের হলো 80, আর একবার হচ্ছে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, এক্স এর মান হচ্ছে 12। দুটো মানেই কিন্তু প্লাস, তাহলে দুটো নেওয়া যায়, কিন্তু আমি দুটো নেব না। কোনটাকে নেব কোনটাকে না নেব বলে দিচ্ছি। দেখো প্রথম কথা হচ্ছে আমি এটাকে নেব, কিন্তু এটাকে নেব না। কেন নেব না? তার কারণ যদি এক্স এর মান 12 হয়, তাহলে এক্স এর মান কি দেওয়া আছে, প্রতি কিলোগ্রাম মাছের দাম 12 টাকা, তাহলে মাছের দামটা ঠিক আছে 12 টাকা। কিন্তু ডালের দামটা দেখো তো কত হবে, ডালের দাম হবে 12 মাইনাস 20। যদি এক্স এর মান 12 বসায়, তাহলে 12 মাইনাস 20 মানে -8 টাকা। তাহলে ডালের দাম তো মাইনাস হতে পারে না। আবার একই রকম দেখো, তুমি যদি চালের দাম করো, এক্স এর মান যদি বলো 12, তাহলে 12 মাইনাস 40, তাই তো, এটা 12 মাইনাস 40 মানে -28 টাকা। তাহলে এখানে চালের দাম হবে -28 টাকা, -28 টাকা তো হতে পারে না, এই কারণে আমি এটাকে নেব না। ওকে, তাহলে কোনটাকে নেব বলো তো, x সমান 80। যদি বলো ভাই এখানে লেখাটা কি হবে, তুমি লেখাটা এরকম লিখবে যে মাছের দাম 12 হতে পারে না, কারণ মাছের দাম 12 হলে ডাল এবং চালের দাম ঋণাত্মক হয়, সুতরাং প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা। বোঝা গেল? তাহলে এটাই হলো উত্তর।